হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রয়্যাল এডুকেয়ার। আমি তোমাদের জয়দীপ স্যার, আর আমি তোমাদের সামনে আজকে নিয়ে চলে এসেছি রায়মাটির মডেল কোশ্চেনের ক্লাস 10 এর সেট 3। কোনটা? সেট 3, তাই তো? দেখি আমরা ধীরে ধীরে আজকে এই পেপারটা অ্যানালিসিস করে দেখব। মন দিয়ে সবার পড়াশোনা আশা করি খুব ভালোই চলছে। আরও একটু ভালো করে করতে হবে নাকি? তাহলে দেখো, সবার প্রথম কোশ্চেন দেখো, বিকল্পগুলির কোশ্চেন, তাই না? কি রয়েছে? বিষমমণ্ডল যে স্তরটি 200 থেকে 1100 কিলোমিটারের মধ্যে অবস্থান করে তা হলো, কি হবে? না, সঠিক উত্তরটা আমাদের হয়ে যাবে হিলিয়াম স্তর। কোন স্তর? হিলিয়াম স্তর। নেক্সট দেখো, আফ্রিকা মহাদেশে প্রবাহিত একটি স্থানীয় বায়ু হলো। আফ্রিকা মহাদেশে কোন স্থানীয় বায়ুটা প্রবাহিত হয়? তোমরা পড়েছো প্রত্যেকে, তাই না? দেখো, সিরোক্কো, খামসিন, হারমাট্টান, এই প্রত্যেকটাই আমরা আফ্রিকা মহাদেশে দেখতে পাই, পাই তো? তাহলে আফ্রিকা মহাদেশ সঠিক বায়ু কি হয়ে যাবে? এটা সবগুলোই ঠিক। তাহলে সবগুলো যেহেতু আমরা এখানে দেখতে পাই, তার জন্য আমরা বলছি সবগুলোই ঠিক। নেক্সট দেখো, বলেছে অধঃক্ষেপণের রূপ নয় যেটি, তা হলো, অধঃক্ষেপণের রূপ নয়। অধঃক্ষেপণ মানে কি বলে? যখন আকাশ থেকে কোনো কিছুটা নিচের দিকে পড়ে, যেমন আমরা জানি বৃষ্টিপাত একটা অধঃক্ষেপণের রূপ, তাই না? তাহলে দেখো, তুহিন দিয়েছে, তুহিনও উপর থেকে নিচে পড়ে আমরা জানি, তাহলে তুহিনকে আমরা অধঃক্ষেপণ বলবো। নেক্সট স্লিট, স্লিটকেও আমরা অধঃক্ষেপণ বলবো। সবগুলি তো তাহলে হচ্ছে না, যেহেতু এই দুটো ভুল, তার জন্য সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে শিশির। সঠিক উত্তরটা কি হবে? শিশির। নেক্সট দেখো, প্রতি মাসে ভরা জোয়ার বা মরা কোটাল সৃষ্টি হয়। ভরা কোটাল বা মরা কোটাল সৃষ্টি হয় প্রতি মাসে কবার? না, প্রতি মাসে আমরা জানি প্রতি অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে দুটো করে ভরা জোয়ার মরা জোয়ার, তাহলে কি হচ্ছে? অপশান উত্তর হয়ে যাবে দুবার। কবার? দুবার। নেক্সট দেখো, সমুদ্র স্রোতের গতি মেরু প্রদেশে কম হওয়ার কারণ। মেরু প্রদেশে পৃথিবীর ক্ষেত্রে দেখো, পৃথিবীর এই এরিয়াগুলোতে, এই জায়গাটা, এই দুটো এরিয়াতে কিসের গতিবেগ কম হয়ে যায়? না, সমুদ্র স্রোতের গতিবেগ। পৃথিবীর আবর্তন গতি বেশি হওয়ার জন্য নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র স্রোতের গতিবেগ সবসময় বেশি হয়, কিন্তু এই পার্টিকুলার রিজিয়ানগুলোতে সমুদ্র স্রোতের গতিবেগ কি হয়ে যায়? কম হয়ে যায়, তাই না? তাহলে কি হবে? পরিধি কম হয় বলে, দেখো এই জায়গাটার পরিধি, এইটা, এর পরিধি আর এর পরিধি কি সমান? নয় না, এর পরিধিটা কম হয় বলে ওখানে আবর্তন গতিবেগ কমে যায়, আর তার সঙ্গে সঙ্গে কি হয়ে যায়? পরিধি কমের জন্য সমুদ্র স্রোতের গতিবেগ মেরু প্রদেশের দিকে কম হয়ে যায়, তাই না? নেক্সট দেখো কি বলেছে, ধান উৎপাদনে ভারতের প্রথম রাজ্য। ধান উৎপাদনে ভারতের প্রথম রাজ্য কোনটা? না, ধান উৎপাদনে ভারতের প্রথম রাজ্য এখানে পশ্চিমবঙ্গ দেখা রয়েছে তোমাদের এই অপশানগুলোর মধ্যে, ঠিক আছে? কিন্তু বর্তমানে তোমাদেরকে আমি বলে রাখি, বর্তমানে তোমরা গুগলে সার্চ করলে পাবে ধান উৎপাদনের প্রথম রাজ্য হচ্ছে তেলেঙ্গানা। এই অপশানগুলোর মধ্যে এখানে পশ্চিমবঙ্গ ঠিক হবে, তাই পশ্চিমবঙ্গ দাগ দেওয়ালাম, ঠিক আছে? নেক্সট দেখো, ভারতের ডেট্রয়েট বলা হয়। ভারতের ডেট্রয়েট, ডেট্রয়েটকে, ডেট্রয়েট হচ্ছে গিয়ে একটা গাড়ি নির্মাণকারী শিল্পের প্রাণকেন্দ্র, তাই না? একইভাবে ওই ডেট্রয়েটের মতো ভারতের ডেট্রয়েট কাকে আমরা বলি? না, চেন্নাই শহরকে। আমাদের চেন্নাই শহরে সব থেকে বেশি পরিমাণে মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রগুলো গড়ে উঠেছে। হিন্দ মোটর যেমন নাম শুনেছো তোমরা, তাই না? তাহলে এটাকে কি বলা হচ্ছে? ভারতের ডেট্রয়েটকে বলা হয়, চেন্নাইকে বলা হয়। নেক্সট, ভারতের প্রত্যাশিত আয়ু হলো, প্রত্যাশিত আয়ু বলতে ভারতের অধিকাংশ মানুষরা গড়ে ঠিক কত বছর বাঁচে? আমরা দেখেছি আমাদের ভারতবর্ষে বিশাল অনেক দিন পর্যন্ত মানুষ বাঁচা, গ্রামের দিকের এখনো কিছু মানুষ হয়তো আছে যারা বহুদিন পর্যন্ত বাঁচে, কিন্তু শহরের দিকের মানুষ, গ্রামের দিকের মানুষ সব মিশিয়ে যদি আমরা গড় বের করি, তাহলে ভারতের প্রত্যাশিত আয়ু বেরাবে কত? 68.4%, তাই না? পার ইয়ার। ওকে, নেক্সট দেখি, পরের স্লাইডে আমরা চলে যাব। কি রয়েছে? নিম্নলিখিতগুলির পাশে সু আর অশুদ্ধগুলির পাশে অ লিখতে, তাই না? তার অর্থাৎ শুদ্ধ অশুদ্ধ। কি বলেছে প্রথমেরটা? জুলাই মাসের উত্তর গোলার্ধে সমুদ্রের সমায়ন রেখা দক্ষিণায়নে বেঁকে অবস্থান করে। কথাটা কি ঠিক? না, কথাটা ঠিক নয়, তাই না? জুলাই মাসে উত্তর গোলার্ধে সমউষ্ণ রেখা, এখানে সমায়ন রেখা হবে না, এই কথাটা হবে সমউষ্ণ রেখা। কি রেখা? সমউষ্ণ রেখা। সমউষ্ণ রেখা দক্ষিণ দিকে বেঁকে অবস্থান করে, তাই নয়, ভুল এটা। তাহলে কি হবে? উত্তর দিকে বেঁকে অবস্থান করে। নেক্সট কি? প্রতি 1 ডিগ্রি অক্ষাংশ বৃদ্ধিতে তাপমাত্রা বৃদ্ধি পায়। তাপমাত্রা কি এটা বৃদ্ধি পায়? না, তাপমাত্রা বৃদ্ধি পায় আমরা কত জানি? 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই তো? পার 1000 মিটার অর 1 কিলোমিটার, তাই না? তাহলে 1 কিলোমিটারে বা 1000 মিটারে 6.4 ডিগ্রি হারে, তাহলে এই কথাটাও আমার কি হয়ে যাচ্ছে? অশুদ্ধ, অর্থাৎ ভুল। নেক্সট দেখো, কলকাতা বন্দর হলো একটি কৃত্রিম বন্দর। কলকাতা বন্দর কি কৃত্রিম বন্দর? নয়। কলকাতা বন্দর নদী বন্দর, সেটা আমরা মানতে পারি, বাট কলকাতা বন্দর কৃত্রিম বন্দর নয়। তাহলে এটাও আমাদের ভুল হয়ে গেল। নেক্সট প্রশ্ন দেখব,
দোহ শিল্প হলো একটি প্রাণীজ ভিত্তিক শিল্প, এটা ঠিক তাই না? তাহলে এই শিল্পটা একটা প্রাণীজ ভিত্তিক শিল্প। হিম প্রাচীরে জলের উচ্চতার পার্থক্য হয় না। হিম প্রাচীরের জলের উচ্চতার পার্থক্য হয় না। হিম প্রাচীরে জলের উচ্চতার, সরি এখানে উষ্ণতার হতো, উষ্ণতার পার্থক্য হয় না, এখানে উষ্ণতার পার্থক্য হয়ে থাকে, তাই জন্য এটা হয়ে যাবে ভুল উত্তর। একটি বা দুটি উত্তরের পাশে কথায় উত্তর দাও। কি বলেছে? অ্যালবেডো কত শতাংশ মেঘের দ্বারা সৃষ্টি হয়? অ্যালবেডোর কত শতাংশ? 24 থেকে 25% অ্যালবেডো কিসের দ্বারা? মেঘের দ্বারা সৃষ্টি হয়। নেক্সট, স্থলবায়ুর অ্যালবেডো বলতে কোনটা? পৃথিবীতে যে সূর্য রশ্মির 200 কোটি ভাগের 1 ভাগ পৃথিবীতে পৌঁছায়, তার অনেকটাই পৃথিবীর ওপরের মেঘ বা অন্যান্য কিছুর ওপর দিয়ে রিফ্লেক্ট হয়ে পুনরায় মহাশূন্যে ফিরে যায়। এই মহাশূন্যে ফিরে যাওয়াটাকে আমরা কি বলি? পৃথিবীর অ্যালবেডো বলি, তাই না? এটাকে আমরা বলি পৃথিবীর অ্যালবেডো। নেক্সট দেখো, স্থলবায়ু কখন প্রবাহিত হয়? না, স্থলবায়ু প্রবাহিত হয় ভোরবেলা বা শেষ রাতে, ভোরবেলা। স্থলবায়ু, স্থলবায়ু কোন বায়ুটা? যে বায়ুটা স্থলভাগ থেকে সমুদ্রের দিকে যায়, তাই না? নেক্সট, জোয়ার ভাটার মধ্যে সময়ের ব্যবধান কত? একটা জোয়ার, একটা ভাটা। জোয়ারের ঠিক 6 ঘন্টা 13 মিনিট পরে যেটা দেখা যায় সেটাকে আমরা ভাটা বলি, তাই না? জলটা সমুদ্রের নিচের দিকে নেমে যায়। নেক্সট দেখো কি বলেছে, কেন্দ্রীয় কফি গবেষণাগার কোথায়? কেন্দ্রীয় কফি গবেষণাগার কর্ণাটকের চিকমাগুলুর শহরে, কর্ণাটকের চিকমাগুলুর শহর। নেক্সট, ভারতের গভীরতম বন্দর কোন রাজ্যে অবস্থিত? ভারতের গভীরতম বন্দর আমরা জানি অন্ধ্রপ্রদেশে অবস্থিত। কোন রাজ্যে? অন্ধ্রপ্রদেশে অবস্থিত। নেক্সট দেখো কি বলা হচ্ছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্তে উত্তর দাও, বিকল্পগুলি লক্ষণীয়। ইনসোলেশন কাকে বলে? ইনসোলেশন, হোয়াট ইজ ইনসোলেশন? ইনসোলেশন বলতে দেখো, আমরা একটু আগে একটা ছবি আঁকলাম, ধরো মনে করো এটা আমাদের পৃথিবীর উপরিভাগ, তাই না? এই পৃথিবীর উপরিভাগে সূর্য থেকে সূর্যরশ্মি ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে আসে, তাহলে এই যে ভূপৃষ্ঠের রশ্মিটা ক্ষুদ্র তরঙ্গে অতি ক্ষুদ্রভাবে পৃথিবীতে যেটা এসে পৌঁছায়, এই পৌঁছানো সূর্যরশ্মিটার আমরা নাম কি দিই? ইনসোলেশন, অর্থাৎ ইনকামিং সোলার রেডিয়েশন, ইনকামিং সোলার রেডিয়েশন বা ইনসোলেশন। আবার আমরা ওইখানে পড়লাম যেটা বৃহৎ তরঙ্গে ফিরে যায়, এর নাম আমরা জানি অ্যালবেডো। কি নাম? অ্যালবেডো। আর যেটা আমাদের পৃথিবীর কাজে লাগে সেটাকে আমরা বলি কার্যকারী সৌর বিকিরণ। ক্লিয়ার? নেক্সট দেখো, তাহলে ইনসোলেশন কি বলেছে? সূর্য থেকে আগত যে অতি ক্ষুদ্র তরঙ্গে সৌররশ্মিটা পৃথিবীতে আসে সেটাকে আমরা ইনসোলেশন বলি। নেক্সট কি বলেছে? আবহ মানচিত্র কি? আবহ মানচিত্র, কোনো মানচিত্রে তোমরা দেখেছো তোমাদের বইতে মানচিত্র রয়েছে, ভারতের মানচিত্রটা ঠিক এইরকম গোল করে, কোথাও এরকম কাটা রয়েছে, এরকম গোল করে, কোথাও তার এক ভাগ কালার করা রয়েছে, কোনো জায়গায় আবার দেখেছো এরকম করে আছে, মাঝখানে জাস্ট একটা রো টানা রয়েছে, এরকম করে বিভিন্ন সিম্বল দিয়ে মানচিত্র আঁকা রয়েছে। যে মানচিত্রটা দেখলে আমরা কোনো অঞ্চলের মেঘাচ্ছন্নতা, বায়ু প্রবাহ, বায়ুর চাপ, বায়ুর চাপের ঢাল, এই সমস্ত কিছু বুঝতে পারি। তাহলে যে মানচিত্র দেখে আমরা একটা কোনো অঞ্চলের আবহাওয়া বা জলবায়ু সম্পর্কে ধারণা করতে পারি, সেটাকে আমরা কি নামে ডাকবো? আবহ মানচিত্র নামে। সেই মানচিত্রকে আমরা কি বলবো? আবহ মানচিত্র। ক্লিয়ার? দেখো নেক্সট, সমুদ্র স্রোতের দুটি শৈবাল সাগরের নাম লেখো। সমুদ্র স্রোত সহ দুটি শৈবাল সাগরের নাম। কি বলেছে? দুটো শৈবাল সাগর কোন কোনটা? একটা শৈবাল সাগর দেখো কি বলেছে, প্রকৃতপক্ষে শৈবাল সাগর আটলান্টিক মহাসাগরের একটি বিশেষ অঞ্চল। উত্তর আটলান্টিক মহাসাগরের উত্তরে নিরক্ষীয় স্রোত, উপসাগরীয় স্রোত এবং ক্যানারি স্রোতের মিলনে যে স্রোতহীন আগাছাপূর্ণ শান্ত সমুদ্রের অবস্থান দেখা যায় তাকে শৈবাল সাগর বলে। দুটি উল্লেখযোগ্য স্রোত উপসাগরীয় স্রোত আর ক্যানারি স্রোত। তাহলে কি শৈবাল সাগর বলতে সমুদ্র স্রোত, এদিক থেকে একটা স্রোত এসলো, এখান থেকে আসলো, মাঝখানে যে জায়গাটাতে সমুদ্র স্রোতের দ্বারা বয়ে আনা আগাছাগুলি জমা হতে শুরু করে, সেই এরিয়াটাকে আমরা পরবর্তী দিনে কি নামে ডাকি? শৈবাল সাগর নামে। পরবর্তীতে কি দিয়েছে? নদীতে বান ডাকার অনুকূল পরিবেশ লেখো। নদীতে বান ডাকার অনুকূল পরিবেশ। নদীতে বান ডাকা কখন হয়? বান ডাকা বলতে বন্যা আসা, প্রবল বন্যা, তাই না? তাহলে দেখো নদীতে বান ডাকা কি বলেছে? নদীর প্রবল বান ডাকার জন্য প্রয়োজনীয় পরিবেশ হলো কি লাগবে? এক, নদীর মোহনা ফানেল আকৃতির বা সংকীর্ণ হওয়া প্রয়োজন। নদীর গভীরতা কম হলে তবে নদীতে পর্যাপ্ত জলের পরিমাণ জল থাকা জরুরি। তারপরে সমুদ্র স্রোতের বেগে প্রবল হওয়া উচিত। দেখো ঘটনাটা আমি একটু তোমাকে ক্লিয়ার করে বলি। এক, এখন বর্ষাকাল চলছে আমাদের, তাই না? তাহলে এই বর্ষাকালে নদীতে বান ডাকার কথা যদি আমি বলি, বন্যা কখন হবে? এক ভেবে দেখো, নদীটা প্রচুর বড়, জল কম, বন্যা কি হবে?
হবে না। কিন্তু নদীর ফানেল আকৃতির ছোট্ট আকৃতির মোহনা যদি হয়, তাহলে সেই নদীতে একটু জল এলে হঠাৎ করে ফুলে ফেঁপে উঠবে। অপরদিকে আবার বান ডাকা কখন হয়? যখন নদীটা গিয়ে সমুদ্রে পড়ছে, মিশছে, সেই সমুদ্রের জল যখন আবার ফুলে উঠছে, তখন নদীর জলের মধ্যে চাপ সৃষ্টি হয়, জলটা উল্টো দিকে যেতে শুরু করে জোয়ারের জলে, সেটাকে আমরা বান ডাকা বলি। কি বলি? বান ডাকা বলি। তাহলে সমুদ্রের ঢেউ বড় হতে হবে বা সমুদ্র থেকে আসা জলটার পরিমাণ বড় হতে হবে, জোয়ারের পরিমাণ বড় হতে হবে, তাই না? তাই জোয়ারের পরিমাণ বড় হতে হবে বা এবং কি নদীর জলের ফানেল আকৃতি হতে হবে, নদীর জলের ফানেল আকৃতির মোহনাটা হতে হবে। সেই ক্ষেত্রে আমরা বান ডাকা পাবো, তাই তো? নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব। কি বলেছে? সবুজ বিপ্লবের উত্তর পশ্চিম ভারতে কেন হয়েছিল? সবুজ বিপ্লবটা ভারতের উত্তর পশ্চিম ভারত বলতে ভারতের এই যে নিচের ওপর অংশটা যদি আমি আঁকি এখানে, তার ঠিক এই উপরের অংশটাতে, তাই না? পাঞ্জাব, হরিয়ানা এই সমস্ত রাজ্যগুলোতে আমরা দেখেছি আমাদের সবুজ বিপ্লবের প্রধান ধারণাটা গেছিল। ভারতের এই অংশটা প্রধানত, এই পুরো সমগ্র অংশটা, এই অংশটাতে সবথেকে বেশি পরিমাণে সবুজ বিপ্লব হয়েছিল। তো তাই ক্রস কোশ্চেন দেওয়া হচ্ছে যে সবুজ বিপ্লব এই উত্তর পশ্চিম ভারতেই কেন হয়েছিল? কি কেন হয়েছিল দেখো, কয়েকটা পয়েন্ট দিয়েছে। প্রথমত উন্নত সেচ ব্যবস্থা, উচ্চ ফলনশীল বীজ, রাসায়নিক সার ও কীটনাশকের ব্যাপক ব্যবহার, কৃষির উন্নতির আর্থিক ব্যবস্থা, যান্ত্রিক কৃষিতে অগ্রহ। তাহলে দেখো, বলি উত্তর পশ্চিম ভারতে সেই সময় যখন প্রথম সরকার আমাদের গঠিত হলো 1947 সালের পরবর্তী সময়ে, যখন গঠিত হলো আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনার জন্য কমিটি, সেই সময় পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রথম পরিকল্পনা আমরা গ্রহণ করলাম কৃষিক্ষেত্রকে উন্নয়ন করার জন্য। সেই সাথে সাথে সেই সময় শুনে থাকবে তোমরা, ভাকরা নাগাল প্রজেক্ট থেকে ওখানে ইন্দিরা গান্ধী খাল তৈরি হয়েছিল। ইন্দিরা গান্ধী খাল এই উত্তর ভারতেই ছিল। তাহলে এই সময় উত্তর ভারতের এই জলসেচ ব্যবস্থা উন্নয়ন করা হলো, খাল, নলকূপ, কূপ প্রভৃতি প্রচুর পরিমাণে খনন করা হলো। সাথে সাথে কি করা হলো? উচ্চ ফলনশীল বীজ আমরা একজনের নাম পড়েছি, স্বামী কি ছিল বলো দেখি নামটা, কমেন্ট করো তোমরা, আমি বলবো না নামটা। একজন বলছি ওয়ার্ল্ড ওয়াইড সবুজ বিপ্লবের জনক হচ্ছে নরম্যান বোরলগ। ওয়ার্ল্ড ওয়াইড সবুজ বিপ্লবের জনক নরম্যান বোরলগ। আর ভারতীয় কমেন্ট করো। ভারতের সবুজ বিপ্লবের জনক ছিলেন ডক্টর এম এস স্বামীনাথন। ডক্টর এম এস স্বামীনাথন। তাহলে তার প্রচেষ্টায় উচ্চ ফলনশীল বিভিন্ন বীজের ব্যবহার আমাদের বেড়েছিল, সাথে সাথে রাসায়নিক সার, কীটনাশক এই সমস্ত কিছু বাড়ার জন্য, এবং কৃষিতে যন্ত্রপাতি। আজও ভেবে দেখো পাঞ্জাব হরিয়ানার ওইদিকে তোমরা বিভিন্ন সিনেমা বা তোমার বিভিন্ন যে পাঞ্জাবি গান টানগুলো হয় ওগুলোতেও দেখেছো, ওদের ওখানকার মানুষরা নিজেদের আর্থিক উন্নয়নের জন্য কত কত টাকার চাষবাস করে, কত কত জমি নিয়ে চাষ করে। ওদের ওখানে প্রত্যেকের বাড়িতে প্রায় ট্রাক্টর রয়েছে, তাহলে যন্ত্রপাতির ব্যবহারটা বেশি, যার জন্য আমাদের কৃষিতে উন্নয়নও হয়েছিল বেশি, যার ফলে সবুজ বিপ্লব ওই এরিয়াটাতে সবার প্রথম দেখা দিয়েছিল। নেক্সট, কার্পাস বয়ন শিল্পে যে কোনো স্থানে গড়ে ওঠে না কেন? তোমরা শুনে থাকবে কার্পাস বয়ন শিল্পকে বলা হয়, যে কোনো স্থানে গড়ে ওঠে কেন, যে কোনো স্থানে গড়ে ওঠে কেন? তোমরা শুনে থাকবে পণ্য সূচকের বিচারে কার্পাস বয়ন শিল্পকে আমরা বলে থাকি শিকড় আলগা শিল্প। শিকড় আলগা শিল্প সেই শিল্পকেই বলি যে শিল্পের কোনো একটা পার্টিকুলার স্থান হয় না। শিল্প দুটো জায়গা, যেমন শিল্পের একটা ত্রিশঙ্কু হয়, ধরো একটা জায়গা, দুটো জায়গা, তিনটে জায়গা। এক হচ্ছে কাঁচামালের স্থান ১ নম্বর, ২ নম্বর হচ্ছে ২ নম্বর কাঁচামাল, আর ৩ নম্বর হচ্ছে বাজার। তাহলে শিল্প গড়ে ওঠে কোথায়? এই যে শঙ্কুটাকে যদি আমরা যোগ করি, এই ত্রিশঙ্কু অবস্থানের যে কোনো পার্টিকুলার একটা জায়গায় একটা শিল্প গড়ে উঠতে পারে। কিন্তু ঘটনা কি হয়? যে শিল্পের কাঁচামাল পণ্যসূচক কম, অর্থাৎ কি, যে কাঁচামালটা তাড়াতাড়ি নষ্ট, যে অবিশুদ্ধ কাঁচামাল, যেটা বিশুদ্ধ নয় সেইরকম কাঁচামাল হলে সেই শিল্পটা গড়ে ওঠে কাঁচামাল কেন্দ্রের পাশে। কাঁচামাল বিশুদ্ধ হলে সেই শিল্পটা যে কোনো জায়গায় গড়ে তোলা যায়, তাই জন্য একে শিকড় আলগা শিল্প বলা হয়। কার্পাস বয়ন শিল্পের ক্ষেত্রে কার্পাসকে আমরা যতদূর খুশি পণ্য হিসেবে বয়ে নিয়ে যেতে পারি, যেখানে খুশি বাজারে শিল্প গড়ে তুলতে পারি, তাই জন্য কার্পাস বয়ন শিল্প যে কোনো স্থানে গড়ে তোলা সম্ভব হয়। নেক্সট দেখো, ভারতের 4টি অতি বিরল জনঘনত্বপূর্ণ বিশিষ্ট অঞ্চলের নাম। 4টি অতি বিরল কি কি বলেছে? ভারতের যেসব অঞ্চলে প্রতি বর্গ কিলোমিটারে 200 জনের কম মানুষ বসবাস করে, এইরকম 4টি অঞ্চল কি কি নাম? এক, অরুণাচল প্রদেশ। এর জনঘনত্ব জানো? 17 জন পার বর্গ কিমিতে 1 বর্গ কিলোমিটারে মাত্র 17 জন। এছাড়াও রয়েছে মিজোরাম, সিকিম,
আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ। ক্লিয়ার? এইটা মনে রাখবে। এখানে একটা শর্ট প্রশ্ন হয়, এটা হচ্ছে ভারতের সর্বনিম্ন জনঘনত্বযুক্ত, কি বললাম, ভারতের সর্বনিম্ন জনঘনত্বযুক্ত রাজ্য। ঠিক আছে, নেক্সট, ভারতের 4টি বিমানবন্দরের নাম লেখো। ভারতের 4টি বিমানবন্দর কি বলা হচ্ছে, আমাদের কলকাতার বিমানবন্দর, নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে কোথায়, কলকাতায়। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে দিল্লিতে, ভারতের সব থেকে বড় বিমানবন্দর আন্তর্জাতিক এই যে দিল্লিতে, ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট। ক্লিয়ার? নেক্সট কি বলেছে, ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা মুম্বাই বিমানবন্দর, তাই না, আন্তর্জাতিক বিমানবন্দর মুম্বাই বিমানবন্দর। এছাড়াও রয়েছে চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর, চেন্নাইতে অবস্থিত। মনে থাকবে 4টে। নেক্সট, পরের স্লাইডে চলে যাব। 3 নম্বরের প্রশ্ন সবগুলো। মার্ক, তাই না, বিভাগ ঘ থেকে। দেখো কি বলেছে, সংক্ষিপ্তমূলক প্রশ্নগুলির উত্তর দাও। সবার প্রথম প্রশ্ন হচ্ছে, ওজোন গহ্বর মেরু অঞ্চলেই কেন দেখা যায়? ওজোন গহ্বর কোথায় কেন দেখা যায়? মেরু অঞ্চলেই কেন দেখা যায়? পৃথিবী, যে স্তরটা পৃথিবীর চারিদিকে প্রাকৃতিক সৌর পর্দার রকম বিস্তার লাভ করেছে, সেই স্তরটাকে আমরা কি স্তর বলি? ওজোন স্তর বলে থাকি। এই ওজোন স্তর পৃথিবীর মেরু অঞ্চল, অর্থাৎ এটা যদি আমি পৃথিবীর ছবি অঙ্কন করি, তাহলে এই নিরক্ষীয় অঞ্চলগুলো ওজোন গহ্বর আমরা দেখতে পাই না। আমরা ওজোন গহ্বর দেখতে পাই পৃথিবীর এই জায়গাগুলোতে। এই জায়গাগুলোতে পৃথিবীর ওজোন স্তরের ঘনত্ব 200, 400 ডবসন, 350 ডবসন এরকম হয়ে থাকে। ঠিক আছে, কিন্তু এই পার্টিকুলার অঞ্চলটাতে 200 ডবসনের কম হয়ে যায়। ওজোন গহ্বর কখন বলি? যখন 200 ডিইউর কম হয়। কি হয়? কম হয়। 200 ডবসনের থেকে কম যখন হয়ে যায়, তখন এই পার্টিকুলার রিজিয়ানটায়, 1 এখানে, 2 এখানে, এই দুটো রিজিয়ান, সরি, এই দুটো রিজিয়ান এইখানগুলোতে, এই দুটো জায়গাগুলোতে যখন 200 ডিইউর কম হয়ে যায়। কেন কম হয় দেখো কি বলেছে, ওজোন গহ্বর প্রধানত কুমেরু এবং আন্টার্কটিকা অঞ্চলে বেশি দেখা যায়, যার প্রধান কারণগুলি হলো, 1, অধিক শীতলতা, অঞ্চলগুলো অধিক শীতল আমরা জানি প্রত্যেকে। শীতল মেরু অঞ্চলের তাপমাত্রা অত্যন্ত কমে যায়, 80 ডিগ্রি থেকে নিচে নেমে যায়। ফলে কি হয়, স্ট্র্যাটোস্ফিয়ারের স্তরে মেরু প্রদেশীয় স্ট্র্যাটোস্ফিয়ারিক মেঘ পিএসসি সৃষ্টি হয়, এবং এই মেঘটাই কি করে, ওজোন স্তরকে ধীরে ধীরে ক্ষয় করতে শুরু করে। নেক্সট, রাসায়নিক বিক্রিয়া। এই মেঘের পৃষ্ঠতলে দেখো, এই যে মেঘটা, এই মেঘের পৃষ্ঠতলে এই যে সি, এই সি ফর ক্লোরিন, তাই তো, ক্লোরিনের যৌগগুলি গঠিত হয়ে থাকে, যেটা বসন্ত শুরুতে সূর্যের আলোতে উপস্থিতিতে দ্রুত ওজোন স্তরের অণুগুলোকে ভেঙে দিতে শুরু করে, বিক্রিয়া ঘটায়, বিক্রিয়ার জন্য নষ্ট হয়। তারপরে মেরু ঘূর্ণি, কি বলেছে, শীতকালে মেরু অঞ্চলে শক্তিশালী বায়ু প্রবাহ ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে রাসায়নিক বিক্রিয়ার গতিটা বেড়ে যায়, সীমাবদ্ধ থাকে, এবং ওজোন স্তরটা ধীরে ধীরে ক্ষয় হতে শুরু করে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, প্রতীপ ঘূর্ণিবাদ পরিষ্কার আবহাওয়া বিরাজ করে কেন? ঘূর্ণিবাদ আর প্রতীপ ঘূর্ণিবাদ কোনটা? দুটো জিনিস হয়। এক ক্ষেত্রে মাঝখানে থাকে লো প্রেসার, এর লিখে ডিনোট করছি লো প্রেসার। এই ক্ষেত্রে বায়ুটা বাইরের দিক থেকে এসে ভেতরের দিকে প্রবেশ করে। কেন? এখানের বায়ুটা উপরে উঠে যায় সরাসরি, এবং বাইরের চারিদিক থেকে এসে বাতাস এই এরিয়াটাতে প্রবেশ করে। এটা দেখি আমরা ক্রান্তীয় ঘূর্ণবাদে। প্রতীপ ঘূর্ণবাদে আমরা কি দেখি না, প্রতীপ ঘূর্ণবাদে আমরা দেখতে পাই, প্রতীপ ঘূর্ণবাদে ঠিক ওর উল্টো অবস্থা দেখা যায়। হাই প্রেসার, মাঝে হাই প্রেসার, এবং চারদিক থেকে বায়ুটা কি করে, বাইরের দিকে বেরিয়ে যেতে শুরু করে। এখানে হাই প্রেসারের কাছ থেকে বায়ুটা যখন বাইরের দিকে বেরায়, বায়ু খুব গতিবেগে বেরিয়ে যায় না। লো প্রেসারের ক্ষেত্রে বা ক্রান্তীয় ঘূর্ণবাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই একটা নির্দিষ্ট অঞ্চল সূর্য তাপের জন্য সেখানে ঘূর্ণি সৃষ্টি হচ্ছে, এবং গরম বায়ু উপরে উঠে যাচ্ছে, ও আশেপাশে শীতল বায়ু খুব দ্রুত জায়গাটাকে ফিল আপ করার জন্য ছুটে আসে, যার প্রভাবে এই অঞ্চলে প্রচুর পরিমাণে লো প্রেসার তৈরি হয়, এবং সেখানে ক্রান্তীয় ঘূর্ণবাদ সৃষ্টি হয়। যে ঘূর্ণবাদটা বিধ্বংসী ঘূর্ণিবাদ আমরা পড়েছি, কিন্তু এই অঞ্চলে শান্ত আবহাওয়া বিরাজ করে। কারণ কি, এখানে তো উপরে বায়ু উঠে যাওয়ারও গল্প নেই, আর উঠে গিয়ে বড় মেঘ কিউমুলো নিম্বাস মেঘ তৈরি হওয়ারও কোনো কথা নেই। তাই জন্য এই অঞ্চল ঠান্ডা। কি বলেছে, প্রতীপ ঘূর্ণিবাদের কেন্দ্রে উচ্চচাপ থাকে, এবং বায়ু কেন্দ্র থেকে বাইরের দিকে বেরিয়ে যায়। এই অবস্থায় বায়ুর ওপর থেকে নিচের দিকে নেমে আসে, নেমে আসা বায়ু ক্রমশ উষ্ণ হয়, ফলে তার জলীয় বাষ্পর ধারণ ক্ষমতা বেড়ে যায়, বায়ু ঘনীভূত হয়ে মেঘ তৈরি করতে পারে না,
যার ফলে আকাশ মেঘমুক্ত ও পরিষ্কার থাকে এবং শান্ত রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করে। আচ্ছা, আচ্ছা তোমাদের কি এগুলো যদি আমি ভালোভাবে স্ক্রিনশট নিতে দিয়ে দিই তাহলে কি পড়তে সুবিধা হবে? তাহলে এক কাজ করছি, আমি ১ম থেকে স্লাইডগুলোকে একবার চালিয়ে দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা স্ক্রিনশট ভালো করে নিয়ে নাও স্লাইডগুলোতে, যাতে তোমাদের পড়ার জন্য সুবিধে হয়। দেখে নাও একটু। সরি, ১ সেকেন্ড। মুছে দিই একটু। সবগুলোই অ্যান্সার করা রয়েছে। মুছতে কি টাইম লেগে যাচ্ছে? দিয়ে সকলের পড়াশোনা কেমন চলছে একটু কমেন্ট করে জানাও। আমি বলেছিলাম একটা কথা, যদি পড়তে, পড়তে কারো কোনো কিছু প্রবলেম হয়ে থাকে তোমাদের, তাহলে প্রত্যেকেই কমেন্ট বক্সে জানাবে। আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। ঠিক আছে? যদি কোনো প্রশ্ন, উত্তর, কোনো কিছুর পড়ার সংক্রান্ত সমস্যা যার থেকে থাকবে, বা তোমরা যারা আমাদের ঝাড়গ্রামের লোকাল হয়ে থাকবে, আমি ঝাড়গ্রামে থাকি, তো সেক্ষেত্রে তোমরা আমার সাথে যোগাযোগও করতে পারো। এখান থেকে তোমরা ভালোভাবে স্ক্রিনশট যদি নিতে চাও, তাহলে নিয়ে নাও। আমি একটা, একটা স্লাইড ধীরে, ধীরে পাল্টে দিচ্ছি, তাই তো? এই স্লাইড থেকে আমাদের শুরু হচ্ছে। দেখে নাও। ফার্স্ট স্লাইড নিয়ে নাও স্ক্রিনশট। সেকেন্ড স্লাইড দেখতে পাচ্ছ প্রত্যেকে? থার্ড স্লাইড, নেক্সট, নেক্সট। এতটা আমাদের পড়া হয়েছে। এর পরেরগুলোও দিয়ে দিচ্ছি। আগে ছবিটা তুলে নাও। নেক্সট, তারপরে আমরা পড়ব। ঠিক আছে? পরবর্তী। তাহলে এই অবধি নাকি? দেখো আমাদের কতটা হয়েছিল। এতদূর আমরা পড়েছিলাম। তারপর থেকে আমরা শুরু করছি আরেকবার। কি বলেছে? উষ্ণতম এবং নাতিশীতোষ্ণ মণ্ডলের সমুদ্র স্রোত কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয় এবং কেন? আগে পড়ে দিই, তারপরে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। দেখো কি বলেছে। সমুদ্রের জলরাশি চলাচল মূলত নিয়ত বায়ু প্রবাহের ওপর নির্ভর করে, তাই তো? উষ্ণমণ্ডলে এখানে আয়ন বায়ুর প্রভাবে সমুদ্র স্রোত মূলত পূর্ব দিক থেকে পশ্চিম দিকে বেঁকে প্রবাহিত হয় ও উত্তর দক্ষিণ নিরক্ষীয় স্রোত, যেমন হচ্ছে দক্ষিণ নিরক্ষীয় স্রোত। নাতিশীতোষ্ণ মণ্ডলে ঠিক উল্টো ঘটনা ঘটে। পশ্চিমা বায়ুর প্রভাবে সমুদ্র স্রোত পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়, যেমন উত্তর আটলান্টিক স্রোত। বলে দিস। কোশ্চেনটা কি না, উষ্ণমণ্ডল এবং নাতিশীতোষ্ণ মণ্ডল সমুদ্র স্রোত কোন দিক থেকে কেন? উষ্ণমণ্ডল, উষ্ণমণ্ডল বলতেই আমরা বুঝি কোনটা? পৃথিবীর, সরি, এত সুন্দর পৃথিবী এর আগে আমি আঁকিনি। আচ্ছা, ধরো নিরক্ষরেখা 0 ডিগ্রি, তাই তো? এরপরে ধীরে, ধীরে উপরের দিকে রেখাগুলো রয়েছে। তাহলে উষ্ণমণ্ডল বলতে আমরা প্রধানত যে মণ্ডলটার কথা বুঝি, সেই মণ্ডলটা হচ্ছে এই অঞ্চলটা। এইখান থেকে আমি এটা লাল কালারে মার্ক করলাম উষ্ণমণ্ডলটাকে, তাই তো? এবং নাতিশীতোষ্ণ মণ্ডলের যখন আমরা কথা বলবো, তখন হয়ে যাচ্ছে এই অঞ্চলটা। এদিকে দুটো জায়গায় দুটো ঘটনা ঘটে। এক, আয়ন বায়ু। তোমরা জানো প্রত্যেকে আয়ন বায়ু প্রবাহিত হয় কোথা থেকে? এই দুটো অঞ্চল থেকে এদিকে, তাই না? তাহলে কি দুটো অঞ্চল থেকে মাঝের দিকে, মানে ITCZ এর দিকে প্রবাহিত হয়। ক্রান্তীয় উষ্ণমণ্ডল, ক্রান্তীয় উষ্ণ বলয় দুটো, এখানের একটা এখানের একটা, দুটো বলয় রয়েছে। একটা হচ্ছে কর্কট ক্রান্তীয়, একটা হচ্ছে মকর ক্রান্তীয়। তাই ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ুটা প্রবাহিত হয়, তাকে আমরা আয়ন বায়ু বলি, তাই না? তাহলে সেই আয়ন বায়ুটা যখন প্রবাহিত হয়, তখন ঘটনা কি ঘটে? এই বায়ুটা দেখো কি বলেছে, এক, পূর্ব থেকে পশ্চিম দিকে। তাহলে আয়ন বায়ু পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হওয়ার জন্য সমুদ্র স্রোত পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়। নেক্সট, নাতিশীতোষ্ণ মণ্ডলে উল্টো ঘটনা ঘটে। নাতিশীতোষ্ণ পশ্চিমা বায়ু, এই যে বলয়গুলো, এই ক্রান্তীয় বলয় থেকে পশ্চিমা বায়ু পশ্চিম দিকে প্রবাহিত হয়, তাই না? তাহলে পশ্চিম দিক থেকে যখন বায়ুটা প্রবাহিত হয়, পশ্চিমা বায়ু, তার প্রভাবে ঘটা যে সমুদ্র স্রোতটা উৎপন্ন হয়, সেই স্রোতটাও ঠিক উল্টো দিকেই প্রবাহিত হয়। ক্লিয়ার? নেক্সট, মুছে দিচ্ছি।
পরবর্তী প্রশ্নটা কি রয়েছে দেখো, পরবর্তী প্রশ্নটাতে বলা হচ্ছে সুন্দরবনের ওপর জোয়ার ভাটার প্রভাব লেখো। সুন্দরবনের ওপর জোয়ার ভাটার প্রভাব, সম্ভবত এই প্রশ্নটা আগেরও দু একটা স্লাইডে তোমাদের ছিল, এই মানে এখানকার স্লাইড বলছি না, আগের যে মডেল কোশ্চেনগুলো ছিল সেখানে ছিল সম্ভবত। দেখো, সুন্দরবনের একটি বদ্বীপ অঞ্চল হওয়ার কারণে জোয়ার ভাটার প্রবাহ অত্যন্ত গভীর হয়। কীরকম? লবণতা নিয়ন্ত্রণ করে। সুন্দরবন অঞ্চলটাতে জোয়ার ভাটার প্রভাবে সেখানের অঞ্চলটার লবণতা নির্ভর হয়। জোয়ার ভাটা বেশি হলে লবণতা বাড়বে। ভাটার জন্য আর যখন সমুদ্রের জল বাদ দিয়ে নদীর ফ্রেশ ওয়াটার বা পরিষ্কার জল আসবে তখন লবণতাটা কমে যায় আবার, তাই না? নেক্সট, পলিশ সঞ্চয়। জোয়ার ভাটা যত প্রকোপ হবে পলিশ সঞ্চয় বাড়বে বা কমবে। দেখো, ভাটা যদি শক্তিশালী হয় তাহলে নদী থেকে আনা পলিগুলোকে সে ধুয়ে মুছে নিয়ে চলে যাবে। আবার জোয়ার যদি শক্তিশালী হয় তাহলে সে নতুন পলি আবার সঞ্চয় করবে, তাই না? নেক্সট পয়েন্ট কি বলা আছে? নাব্য রক্ষা। নাব্য রক্ষা বলতে নাব্যতা বলি না, গভীরতা। যদি পলির পরিমাণ খুব বেড়ে যায় তাহলে গভীরতা কমে যাবে। আবার পলির পরিমাণ যদি খুব কমে যায় গভীরতা বেড়ে যাবে। আর এটাকে রক্ষা করে কে? সমুদ্র স্রোত বা আমাদের কাছে জোয়ার ভাটা, তাই না? জোয়ার ভাটা যখন আছড়ে পড়ে তখন তার জন্য এই জিনিসগুলো কন্ট্রোলে থাকে। পরবর্তী স্লাইড দেখো, কি বলা হচ্ছে? নিচের প্রশ্ন উত্তরগুলির বিকল্প খুঁজো। 5 নম্বরের প্রশ্ন তোমাদের। দেখো কি বলেছে? বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণ। তোমরা দেখেছো এর আগেও অনেকগুলো স্কুলে এই কোশ্চেনটা পেয়েছো। কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। কি বলেছে? বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্য কারণগুলো কি? অক্ষাংশ, উচ্চতা, জলভাগ, স্থলভাগ, বায়ু প্রবাহ, ভূমির ঢাল ও মৃত্তিকা। সবার প্রথম বলি অক্ষাংশ। আমরা পৃথিবীর ছবি দেখেছি। পৃথিবীর অক্ষাংশের গত বিচারে মাঝখানটাকে আমরা কি বলছি? উষ্ণমণ্ডল। উপরেরটা নাতিশীতোষ্ণমণ্ডল। তাহলে উষ্ণমণ্ডল থেকে উষ্ণতা কম। আবার তারও উপরে উভয় গোলার্ধে, তাই না? কি মণ্ডল হবে? হিমমণ্ডল। তাহলে যখনই হিমমণ্ডল বলছি উষ্ণতা আরো কমে যাচ্ছে। একইভাবে অক্ষাংশ তাহলে পরিবর্তন হলে ভূপৃষ্ঠে সব জায়গা কি সমান উষ্ণ হবে? নিরক্ষীয় রেখার ওপরে অবস্থিত একটা অঞ্চল তার উষ্ণতা আর 66.5° বা 70° অক্ষাংশের উপরে অবস্থিত একটা রেখা তার উষ্ণতা কখনোই সমান হতে পারে না, তাই তো? নেক্সট, উচ্চতা। দেখো আমরা জানি, আগেই আমরা করলাম 6.4° হারে উষ্ণতা কমতে শুরু করে। কখন? যখন প্রতি 1000 কিলোমিটার উচ্চতা বাড়ে। প্রতি 1000 কিলোমিটার উচ্চতা বাড়বে 6.4 মাইনাস হয়ে যাবে। আবার 1000 বাড়বে 6.4 মাইনাস হয়ে যাবে। তোমাদের কোনো বইতে এটা 6.5ও রয়েছে, দুটোই ঠিক। ক্লিয়ার? দেখো, তাহলে কি উচ্চতা বাড়লে উষ্ণতা কমবে। যেমন দেখো, আমাদের অঞ্চলে যেরকম টেম্পারেচার, ওই যে বললাম আমি ঝাড়গ্রাম থেকে বিলং করি, তাহলে আমাদের এইখানে যা টেম্পারেচার, উচ্চতায় যে টেম্পারেচার রয়েছে, আমি যদি দার্জিলিংয়ে ঘুরতে যাই, সিমলায় ঘুরতে যাই, তাহলে কি একই টেম্পারেচার থাকবে? নিশ্চয়ই নয়, তাই না? টেম্পারেচার পরিবর্তন হবে। তাহলে দেখো, দার্জিলিংয়ে ঠান্ডা, উপর দিকে উঠে যাচ্ছে, অনেকটা উপরে যাচ্ছি, তার জন্য উষ্ণতা কমে যাচ্ছে। জলভাগ ও স্থলভাগের বন্টন। তোমরা পড়েছো দুটো বায়ুর নাম, একটাকে বলা হয় জলবায়ু, একটাকে বলা হয় স্থলবায়ু। জলবায়ু এবং স্থলবায়ু এই দুটো বায়ুর ক্ষেত্রে দু রকমের উষ্ণতার ভেরিয়েন্ট হয়। কিরকম? দেখো, উপকূলবর্তী অঞ্চলে যারা গেছো, যারা দীঘা, পুরী বা অন্যান্য কোনো সি বিচের কাছে গেছো, তারা দেখে থাকবে এক দিনের বেলা যখন স্থলভাগ হঠাৎ করে গরম হয়ে পড়ে তখন সমুদ্রের দিক থেকে বায়ু প্রবাহিত হয়। আবার সেইখানে রাত্রেবেলা যখন স্থলভাগ শীতল কিন্তু জলভাগ গরম, তখন জলভাগ থেকে বায়ু উপর দিকে উঠতে যায় এবং স্থলভাগ থেকে জলের দিকে বায়ু প্রবাহিত হতে শুরু করে, যাকে আমরা স্থলবায়ু ও জলবায়ু নামে জানি। এই বায়ু প্রবাহের কারণে স্থলভাগ জলভাগ, যেমন কি ভারতের ক্ষেত্রে যদি আমি বলি, ভারতের এই যে উপকূলবর্তী অঞ্চলগুলো, এই অঞ্চলগুলোর টেম্পারেচার কখনো বাড়েও না কখনো কমেও না। এই অঞ্চলগুলোতে ভারতের সমভাবাপন্ন জলবায়ু বিরাজ করে। কি জলবায়ু? সমভাবাপন্ন জলবায়ু বিরাজ করে, তাই তো? নেক্সট কি বলা হচ্ছে? বায়ু প্রবাহ আর সমুদ্র স্রোত। বায়ু প্রবাহ দেখো, গরমের দিনে যখন খুব গরম লাগতে থাকে, একটা শীতল বায়ুর ঝোঁকা আসা মাত্রই আমাদের মনটা শান্ত হয়ে যায়, প্রচুর শীতলতা নিয়ে আসে না? তাহলে বায়ু প্রবাহ আমাদের অঞ্চলে দেখো, এই যে কিছুদিন আগে আমরা খুব গরমে অবস্থা খারাপ হয়ে আসছিল সবার, খুবই গরম লাগছিল, তাই না? টেম্পারেচার অনেক বেড়ে গেছিল। দেখো যেমনি মৌসুমি ঢুকে গেল, মৌসুমি কি? বায়ু প্রবাহ, তাই না? তাহলে মৌসুমি বায়ুটা যখনই ঢুকে গেল তখনই আমাদের অঞ্চলের টেম্পারেচারটা কি হয়ে গেল? ঝাট করে নেমে গেল। নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি, আজকে স্বস্তি লাগছে, তাই না? বৃষ্টিপাত নেমে গেছে। নেক্সট, ভূমির ঢাল ও মৃত্তিকার প্রকৃতি। আচ্ছা, ধরো তুমি মরুভূমি অঞ্চলে ঘুরতে গেছো, মরু অঞ্চলের যে বালি মাটি, সেই বালি মাটি বেশি গরম হবে, বেশি ঠান্ডা হয়ে যাবে।
মরু অঞ্চলে দেখো টেম্পারেচারটা কীরকম হয়, দিনের বেলা 55 ডিগ্রির পাশাপাশি, রাতের বেলা সেইটাই কমে গিয়ে 10 থেকে 15 ডিগ্রি বা আরও কমে নেমে যায় না? তাহলে কি হচ্ছে, ভূমির এই যে মৃত্তিকার প্রকৃতি, মৃত্তিকা যেমন সেরকমভাবে উষ্ণতাকে সে ধরবে আবার ছাড়বে। বালি মাটি তাড়াতাড়ি গরম হয়, ঝট করে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে খুব গরম, রাতের বেলা খুব ঠান্ডা, ঝট করে টেম্পারেচার ডিক্রিজ করে ফেলে। ভূমির ঢাল, ভাবো একটা পার্বত্য অঞ্চল, সূর্য আছে এখানে, সূর্য তাপ দিচ্ছে, এই ঢালে তাপ বেশি পাচ্ছে কিনা বলো? এই ঢালে তাপ বেশি পাচ্ছে মানে এই ঢালটা যে পরিমাণে গরম হবে, এই ঢালটা, এটা কি হবে? হতে পারে কি? হবে না। তাহলে দেখো ঢালের উপরে নির্ভর করছে না উষ্ণতাটা, তাই তো? করছে। নেক্সট পরের প্রশ্নে আমরা চলে যাব আবার। না এটার আরো পয়েন্ট রয়েছে, দেখে নিই একটু। না আর পয়েন্ট নেই। আচ্ছা, এটা কথা বলে রাখি, এই যে পয়েন্টগুলো দেওয়া রয়েছে এগুলো জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য কিছু, কিছু পয়েন্ট রয়েছে। এমনটা নয় যে ৫ নাম্বার পেতে গেলে মাত্র এই ৩টে ৪টে বা ৫টা পয়েন্ট লিখে দিলে হয়ে যাবে। হবে না। তোমাকে আরো বেশি পয়েন্ট দিতে হবে। পারলে প্রত্যেকটাতে ছবি দেওয়ার চেষ্টা করতে হবে। বুঝা গেছে? ভালোভাবে পড়তে হবে। ভালোভাবে কেন? ভুলবে না কখনো তোমরা মাধ্যমিকের ব্যাচ। জীবনের ১ম এক্সাম যেটার সার্টিফিকেট তোমাকে চিরকাল নিয়ে বয়ে বেড়াতে হবে। যে রেজাল্টটাই তুমি করবে সেটা সম্পূর্ণ তোমার নিজের, তাই না? তাহলে নিজের দায়িত্বে একটু মন দিয়ে পড়াশোনাটা চালিয়ে যেতেই হবে, তাই তো? নেক্সট দেখো কি বলেছে, সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলো কি কি? নিয়ত বায়ু প্রবাহ, পৃথিবীর আবর্তন গতি, উষ্ণতা ও ঘনত্বের পার্থক্য, লবণতার পার্থক্য। দেখো বলি এবার, নিয়ত বায়ু প্রবাহ, নিয়ত বায়ু প্রবাহ কাকে বলে? না পৃথিবীতে নিয়মিতভাবে নির্দিষ্ট দিকে নির্দিষ্ট নিয়মে যে বায়ু প্রবাহিত হয় তাকে আমরা নিয়ত বায়ু বলি। একটা থালার উপরে যদি জল নিয়ে আমি ফুঁ দিই, থালার জলটা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন করবে। তাহলে আমার ফুঁ দেওয়ার জন্য যেমন থালার জলটা চলে যাচ্ছে, একইভাবে বায়ু প্রবাহ, নিয়ত বায়ু যেগুলো পুরো পৃথিবী জুড়ে প্রবাহিত হচ্ছে, সেই বায়ু প্রবাহও সমুদ্রের জলকে নিয়ে যায়। তোমরা কখনো বিকেল বেলা যখন বাতাস বইতে থাকে, পুকুরের পাড়ে কি বসেছো? পুকুরের পাড়ে বসলে দেখবে যেদিক থেকে বাতাস আসছে সেদিক থেকে ছোট্ট, ছোট্ট ঢেউগুলো কি সুন্দরভাবে আমাদের দিকে আসতে শুরু করে। আসে না? ঠিক একইভাবে নিয়ত বায়ু প্রবাহের জন্য সমুদ্রের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে, সমুদ্র স্রোতের সৃষ্টি করে। নেক্সট কি বলেছে? পৃথিবীর আবর্তন গতি। আমরা পড়েছিলাম কোরিওলিস বল, ফেরেলের সূত্র পড়েছি না? কোরিওলিস বলে কি বলা রয়েছে? পৃথিবীর আবর্তনের জন্য, আবর্তন গতির জন্য পৃথিবীতে উপস্থিত স্বতন্ত্র গতিশীল বস্তু যেমন বায়ু প্রবাহ, যেমন সমুদ্র স্রোত, এরা কি করে? এরা তার প্রভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় অন্য জলটাকে নিয়ে চলে যেতে পারে। পারে না? বায়ুকেও প্রভাবিত করে, সমুদ্র স্রোতকেও প্রভাবিত করে। তাই জন্য পৃথিবীর আবর্তন গতির প্রভাবে এই সমুদ্র স্রোতের সৃষ্টি হতে পারে এবং তার দিক বিক্ষেপও হতে পারে, তাই না? দেখো পরবর্তী প্রশ্ন, উষ্ণতা এবং ঘনত্বের পার্থক্য। উষ্ণতা ও ঘনত্বের পার্থক্য কি বলা হচ্ছে? ভাবো কোনো একটা জায়গায় জল গরম। আচ্ছা, মাকে চা করতে দেখেছো কখনো? যখন মা চা করতে বসান, চায়ের পাতাগুলো কি হয়? জল বসানো আছে, চায়ের পাতাগুলো ফুটে উপরের দিকে ওঠে আবার নিচের দিকে নামে, উপরের দিকে ওঠে নিচের দিকে নামে, হতে থাকে না? কেন হয় গো? কারণ হচ্ছে উষ্ণতার পরিবর্তন। একইভাবে কি হয়? উষ্ণতা এবং ঘনত্ব। আচ্ছা ঘনত্বের কথাটা একটু বলি। নীল দিতে দেখেছো, উজালা দিতে, উজালা যখন উজালার একটা ফোঁটা আমরা জলের মধ্যে ফেলে দিই, ১ গামলা জলের মধ্যে, সেই উজালার ফোঁটাটা আধ ঘন্টা ১ ঘন্টা পরে যদি আমরা দেখি, দেখবো ধীরে 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 উজালাটা চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু করে, যায় না? তাহলে জলের নিয়ম কি? বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে যাওয়া। সমুদ্র স্রোতেও ঠিক একই ঘটনা ঘটে। যখনই কোনো একটা অঞ্চলে অতিরিক্ত বাষ্পীভবনের কারণে সেখানকার জল অধিক পরিমাণে লবণাক্ত হয়ে পড়ে, সেই লবণাক্ত জলের জন্য সেই জলটা অন্যদিকে প্রবাহিত হতে শুরু করে। উষ্ণতার ক্ষেত্রেও একই ঘটনা দেখতে পাই। সবসময় নিচের শীতল জল ধীরে ধীরে উপরে উঠতে শুরু করে এবং উপরের উষ্ণ জল নিচের দিকে নামতে শুরু করে। এভাবে একটা সার্কেল চলে। এমনটা তো নয়, সম্ভব নয় জলটা উষ্ণ হয়ে গেল, উপর দিকে উঠে গিয়ে সোজা চলে গেল। পারবে কি যেতে? পারবে না, তাই না? দেখো লবণতার পার্থক্য। ঘনত্বের পার্থক্যটা কিসের জন্য আসে? লবণতার জন্য, তাই না? একটু আগেই আমরা পড়লাম ঘনত্বের পার্থক্য যেটা, লবণতার পার্থক্য ঠিক একইভাবে। আমার ঘটনা হচ্ছে কি, যে সমুদ্র স্রোতের সৃষ্টি, তাহলে ঘনত্বের কারণে হচ্ছে, অর্থাৎ কি লবণতার কারণেই হচ্ছে, তাই না? দেখো পরবর্তী, তাহলে পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের একান্নিভবনের কারণ। দেখো পুরো ভারতটার এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এই যে অংশটা,
এটাকে আমরা পূর্ব মধ্য ভারত বলছি, তাই তো? তাহলে এই পূর্ব মধ্য ভারত দেখো ভারতের পুরো ম্যাপটায় কোথাও এতগুলো কেন্দ্র নেই। কতগুলো কেন্দ্র? একটা জায়গায় সীমাবদ্ধ, তাই না? তাহলে একটা জায়গায় সীমাবদ্ধ সবগুলো কেন্দ্র হওয়ার জন্য এটাকে কি বলা হচ্ছে? পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ। কি পড়বো কারণগুলো? সবার প্রথম রয়েছে কাঁচামালের সহজলভ্যতা। কেন কাঁচামাল? এত বেশি কাঁচামাল কি এখানে পাওয়া যায়? অবশ্যই পাওয়া যায়। কেন? কারণ কি? আমরা জানি ভারতের এই যে ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ছত্তিশগড় এই অঞ্চলটা জুড়ে এইখানের কিছুটা এরিয়া নিয়ে অবস্থিত ভারতের তথা পৃথিবীর একটা গুরুত্বপূর্ণ এবং ভারতের খনিজ ভান্ডার বলা হয়। কি? নাম কি বলো জায়গাটার? ভারতের খনিজ ভান্ডার ছোটনাগপুর মালভূমি অঞ্চল। তাহলে এখানে লোহা, ডোলোমাইট, ম্যাঙ্গানিজ, চুনাপাথর কোনরূপ কোনো খনিজের অভাব হয় না, তাই তো? নেক্সট পয়েন্ট কি রয়েছে? কয়লার উৎস। কয়লার উৎস বলতে ভারতের এইখানে দামোদর নদী অববাহিকা অঞ্চল আছে, তাই না? এছাড়াও তালচের, বোকারো এই সমস্ত জায়গাগুলোতে প্রচুর পরিমাণে পাওয়া যায় কি? কয়লা। প্রচুর পরিমাণে পাওয়া যায় কয়লা। সেই কয়লা থেকে কারণ আমরা জানি লৌহ ইস্পাত শিল্পে ১ লোহাকে গলাতে, ২ শিল্পের কাঁচামাল হিসেবে কয়লা লাগছে, লোহাকে গলাতে লাগছে এবং কি সেই শিল্পে আবার যন্ত্র চালাতে বিদ্যুৎ শক্তি হিসেবেও কয়লার গুরুত্ব রয়েছে। তাহলে কয়লার উৎস এখানে রয়েছে। তাই জন্য সহজে আমরা কয়লাও পেয়ে যাচ্ছি। কাঁচামাল বলতে ১ এই যে উড়িষ্যা, ঝাড়খণ্ড, ছত্তিশগড় রাজ্যগুলো যে খনিগুলো রয়েছে সেই খনিগুলো থেকে আমরা লোহাকে লোহা পাচ্ছি। এছাড়াও অন্যান্য কাঁচামাল যেমন চুনাপাথর, ডোলোমাইট, বক্সাইট বললাম এই সমস্ত কিছু এখানে আমরা পাচ্ছি। পরের পয়েন্ট জলের যোগান। জলের যোগান কি, কি রয়েছে? দামোদর, সুবর্ণরেখা, মহানদী এই সমস্ত নদীগুলো আমাদের এখানে আমরা পাই না? দামোদর নদী আমাদের পশ্চিম বাংলার নদী। এছাড়াও সুবর্ণরেখা এটাও আমাদের পশ্চিমবঙ্গে প্রবাহিত। মহানদীও কিছুটা অংশ, বেশিরভাগটা উড়িষ্যায় প্রবাহিত মহানদী উড়িষ্যার নদী। তাহলে এই যে অঞ্চলগুলোতে এইসব খনিগুলো বা এই সমস্ত যে জায়গাগুলো গড়ে উঠেছে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রগুলো, এই শিল্পকেন্দ্রগুলোর পিছনে এই কারণগুলো রয়েছে। নেক্সট পরিবহন ও বন্দর। দক্ষিণ পূর্ব রেলওয়ে। দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর আমরা জানি কলকাতা। তাহলে সেই অঞ্চল থেকে চারিদিকে ভারতের যেকোনো প্রান্তে যাওয়ার ব্যবস্থা রয়েছে। রয়েছে না? তাহলে ভালোভাবে রেল যোগাযোগ থাকার জন্য মালগাড়ির দ্বারা মাল নিয়ে আসা অর্থাৎ খনিজ উপাদানগুলোকে নিয়ে আসা, কাঁচামালকে নিয়ে আসা শিল্পকেন্দ্রে এবং শিল্পকেন্দ্র থেকে সেই উপাদানগুলো পরবর্তী দিনে বাজারজাত করা বা অন্য শিল্পে কাজে লাগানোর জন্য নিয়ে যাওয়ার জন্য সব সুব্যবস্থা রয়েছে পরিবহনটার। নেক্সট বিদ্যুৎ শক্তি। দামোদর উপত্যকায় কর্পোরেশন ডিভিসি রয়েছে। তাহলে এখানে আমাদের তাপবিদ্যুৎ তো আগেই বললাম কয়লার কথাটা। পরবর্তী দিনে আমাদের ডিভিসি থেকে বা অন্যান্য যে প্রকল্পগুলো রয়েছে সেখান থেকে পর্যাপ্ত পরিমাণে জলবিদ্যুতের যোগানও রয়েছে, তাই তো? দেখো নেক্সট লাস্ট কোশ্চেন তোমাদের। ভারতের চায়ের অনুকূল পরিবেশ। চায়ের অনুকূল পরিবেশ আমরা আগেও পড়েছি। চা উৎপাদন ভারতের কোথায় কোথায় হয় দেখো এই অঞ্চলটা, এদিকটা, এদিকটা এবং সব থেকে বেশি পরিমাণে ভারতের চা উৎপাদিত হয় আসাম, পশ্চিমবঙ্গের কিছু অঞ্চলটা উপরটা। ঠিক আছে? প্রাকৃতিক পরিবেশগুলো কি কি? উষ্ণতা, বৃষ্টিপাত, মৃত্তিকা, ঢালু জমি। উষ্ণতা, বৃষ্টিপাত, মৃত্তিকা, ঢালু জমি। এবং এখানে মেনলি কোশ্চেনটাতে তোমাদের জিজ্ঞেস করেছে প্রাকৃতিক পরিবেশগুলি, চা উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ অর্থাৎ ভৌগোলিক পরিবেশগুলিকে বড় করে দেখানো হয়েছে। বাকিগুলো আমি জাস্ট একটু তোমাদেরকে বলে দিচ্ছি। সবার প্রথম উষ্ণতা। চা চাষের জন্য আমরা প্রথম থেকেই জানি পাহাড়ি অঞ্চলে চা হয় আর পাহাড়ি অঞ্চলের উষ্ণতা তুলনামূলক আমাদের অঞ্চলের থেকে কম, তাই না? তাহলে সেই দার্জিলিং বা তোমার কালিম্পং ওই সাইডটাতে, আসামের বিভিন্ন অঞ্চলগুলোতে, অরুণাচল প্রদেশের কিছু অঞ্চলে এই অঞ্চলগুলোয় চা চাষের ভালো অনুকূল পরিবেশ রয়েছে। তার কারণ হচ্ছে এখানকার উষ্ণতা তুলনামূলক কম। কত ডিগ্রি? ২০ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা চা চাষটা ভালো হয়। নেক্সট বৃষ্টিপাত। ভারতের ১৫০ থেকে ২৫০ সেমি। আমরা পড়েছি চা গাছের নিচে জল দাঁড়ানো তো সম্ভব নয়, ঠিক আছে, কিন্তু চায়ের জন্য প্রচুর বৃষ্টিপাত লাগে। দেখো ভারতের মৌসুমী বায়ু প্রবাহিত হয় যখন, তখন এই অঞ্চলে একবার বৃষ্টিপাত হয়। পেরিয়ে গিয়ে এখানে ভারতের সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চলটা এখানে রয়েছে, তাই না? ভারতের সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চল মেঘালয়ের মৌসিনরাম এখানে রয়েছে। তাই জন্য এই অঞ্চলগুলো, এছাড়া এই জায়গাগুলোয় অল্প স্বল্প মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হওয়ার জন্য ভারতের এই অঞ্চলগুলোতে চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ গড়ে উঠেছে, তাই তো? দেখো ঢালু জমি। জমি ঢালু অর্থাৎ কি? আমি কি বললাম? এই অঞ্চলটাও একটা পাহাড়ি অঞ্চল ভারতের। এখানেও ভারতের পাহাড়ি অঞ্চল। চা গাছ পাহাড়ের ঢালে বাদ দিয়ে সমভূমিতে আমরা যদি ধানের জমিতে বলি চা লাগাবো তাহলে কি সম্ভব বলো? সম্ভব নয়, তাই না?
তাহলে পাহাড়ের ঢালু জমিতে তোমরা বিভিন্ন সিনেমাতে দেখেছো চায়ের জায়গাগুলো কেমন অঞ্চলগুলোতে চা চাষ হয়ে থাকে, তাহলে সেই ঢালু জমিতে চা চাষটা ভালো হয়। এছাড়াও অর্থনৈতিক পরিবেশগুলো কি, কি রয়েছে? সস্তা দক্ষ শ্রমিক, পর্যাপ্ত মূলধন, উন্নত পরিবহন ব্যবস্থা। একটু বলি, সস্তা দক্ষ শ্রমিক কেন? চায়ের নিয়ম হচ্ছে চা গাছের ভালোর জন্য চায়ের বা চায়ের সুগন্ধিতা, চায়ের টেস্ট এই সমস্ত কিছু ধরে রাখার জন্য চা তোলা আমরা দেখেছি অনেক সময় যে পাতাটা তুলছে। বাট পাতাটা এরকম তোলা হয় না। মন গেল চা গাছের সামনে গেলাম, এক মুঠো পাতা ছিঁড়লাম, বাস্কেটে পুরে দিলাম। ওরকম কি হয়? হয় না। চায়ের নিয়ম হচ্ছে ২ টি পাতা তার সাথে একটা মুকুল, এরকম একটা রেশিও মেইনটেইন করে ওটাকে তোলা হয়। ঠিক আছে? তাই জন্য এই চায়ের ক্ষেত্রে সস্তা এবং দক্ষ শ্রমিকের প্রয়োজন। আমরা দেখেছি বিভিন্ন সিনেমাতে বাগানগুলোতে বা বিভিন্ন খবরেও শুনে থাকবো, চা বাগানগুলোতে ছোট বাচ্চা সেরকম একটু বা বেশিরভাগ মহিলারাই কাজ করে থাকেন। পর্যাপ্ত মূলধন, চা বাগান চালানোর জন্য একটা টাকার তো প্রয়োজন আছে, মূলধন তো লাগবে, লাগবে কি লাগবে না বলো? তাহলে অনেক শিল্পপতিরা বা চা যাদের থাকে তাদের চায়ের যারা ব্যবসায়ী তাদের কি হচ্ছে নিজেদের ফ্যাক্টরি রয়েছে, প্লাস নিজেদের কারখানাও রয়েছে, চায়ের বাগানও নিজেদের, তারা চা চাষ করে থাকেন। উন্নত পরিবহন, ভারতের এই অঞ্চলটা থেকে চারদিক থেকে উন্নত পরিবহন ব্যবস্থা রয়েছে, যার জন্য পরিবহনেরও কোনো সমস্যা হয় না। ক্লিয়ার? নেক্সট, এই অবধি আমাদের থাকলো, লাস্ট কোয়েশ্চেন ছিল এটা আমাদের। তাহলে ভালোভাবে পড়তে হবে। তোমাদের কাছে পরবর্তীটা কয়েকদিনের মধ্যে চলে আসবে। এই অবধি তাহলে শেষ করলাম। সবাইকে গুড বাই।